নির্বাচনী প্রতীক থেকে নৌকাকে বাদ দেওয়ার প্রস্তাব এনসিপির, শাপলা না দিলে রাজনৈতিকভাবে মোকাবিলার হুঁশিয়ারি। সোহাগ হত্যায় আরও 2 জন সহ গ্রেপ্তার 7, নিরাপত্তা চেয়ে মিডফোর্ড ইন্টার্নদের কর্মবিরতি, মেডিকেল কলেজ শাটডাউন। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কোনো অবস্থায় ছাড় দেব না, তার পরিচয় যেই ধরনের পরিচয় হোক না। সরকারে আওয়ামী দোসর থাকায় গ্রেপ্তার হচ্ছে না দোষীরা, বলছে বিএনপি। সোহাগ হত্যায় মিথ্যা প্রচারণার অভিযোগে যুগান্তরকে আইনি নোটিশ। জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভা সহ বিরোধী দলীয় নেতার অনুমোদনের বিষয়ে ঐকমত্য, মৌলিক কিছু বিষয়ে একমত হলেই জুলাই সনদ প্রকাশ। এনবিআর আন্দোলনকে সরকার বিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল, মন্তব্য জ্বালানি উপদেষ্টার। অধ্যাদেশের ত্রুটি সংশোধনের উদ্যোগ। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছি নাজমুস সাকিব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রতীক হিসেবে নৌকাকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে এনসিপি। একই সাথে শাপলাকে বরাদ্দ না দিলে রাজনৈতিকভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা। তারা বলছেন, আইনগতভাবে শাপলা প্রতীক পেতে কোনো বাধা নেই। দুপুরে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, নির্বাচনের আগেই ইসির পুনর্গঠন করা জরুরি। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। দল নিবন্ধন আবেদনের পর থেকেই দেশব্যাপী এনসিপির জুলাই পদযাত্রা। মাঝে মাঝে দলীয় প্রতীক হিসাবে শাপলা মার্কায় স্লোগান দিতে দেখা গেছে তাদের। যদিও নির্বাচন কমিশন জানিয়ে দেয়, সবকিছু বিবেচনায় শাপলাকে প্রতীক হিসাবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই তাদের। একই সাথে সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই 115টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন। দলীয় প্রতীক নিয়ে ইসির তৎপরতা নিয়ে অভিযোগ জানিয়ে আসছে এনসিপি। জাতীয় প্রতীকে ধানের শীষ সহ 4টি আলাদা উপাদান থাকলেও একমাত্র শাপলা বিবেচনায় এটিকে বাদ দেওয়াই অসন্তোষ নবগঠিত দলটির। এমন বাস্তবতা রোববার নির্বাচন ভবনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনারের সাথে 2 ঘণ্টারও বেশি বৈঠকে আলোচনা হয় দলটির নিবন্ধনের অগ্রগতি, প্রতীক ইস্যু সহ বেশ কিছু বিষয়ে। বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক জানায়, আইনগতভাবে শাপলা প্রতীক পেতে কোনো বাধা নেই। এ সময় রাজনৈতিকভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দেন তিনি। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। একই সাথে ইসি সংস্কার জরুরি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, নির্বাচনের আগেই তা করতে হবে। ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে, কোনো ব্যক্তি আকারে নয়। কিন্তু ইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের পরও কমিশনে নৌকা প্রতীক বহালের সমালোচনা করে দলটি। শাপলাকে জাতীয় প্রতীক বলে যে অপব্যাখ্যা ছড়ানো হচ্ছে সেটির বিরোধিতা করেন তারা। নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয়, অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে। বৈঠকে দল নিবন্ধনের অগ্রগতি এবং প্রবাসী ভোট নিয়ে আলোচনা হলেও দলটির প্রত্যাশিত শাপলা প্রতীকের বিষয়ই বিশেষভাবে গুরুত্ব পায়। একই সাথে নিবন্ধনের শর্ত পূরণ করে শাপলা প্রতীকেই নিবন্ধন পেতে আশাবাদী দলটি। মিয়া আমিরুল, এখন, ঢাকা।
দেশের মানুষ গণঅভ্যুত্থানের পর পুরনো দুর্নীতি এবং মাফিয়াতন্ত্রে ফিরতে চায় না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সকল ক্ষেত্রে বৈষম্য নিরসনে এনসিপির নতুন ব্যবস্থাপনার বাস্তবায়নের দাবি জানান তিনি। দুপুরে পিরোজপুরে পদযাত্রায় অংশ নিয়ে তিনি একথা বলেন। জুলাই পদযাত্রার ১৩তম দিনে দুপুরে পিরোজপুর শহীদ মিনারে পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। এর আগে সকাল থেকেই সেখানে ভিড় জমান নেতাকর্মীরা। এ সময় নাহিদ বলছেন, কেউ কেউ শুধু নির্বাচন চাচ্ছে, কিন্তু এনসিপি চাচ্ছে সংস্কার করে আওয়ামী লীগের বিচারের পর নির্বাচন দিতে। নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে এনসিপি কাজ করছে বলেও জানান নাহিদ। তুমুল বৃষ্টির মধ্যে পথসভায় সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম যারা উপস্থিত ছিলেন। আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যাইতে চাই না, আমরা মাফিয়াতন্ত্রের ব্যবস্থায় ফিরে যাইতে চাই না। আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে। সমাজে নানা ধরনের বৈষম্য, ধর্মের বৈষম্য, শ্রমিকের সাথে বৈষম্য, এই সকল বৈষম্য, গরিবের সাথে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। আমরা রাজপথে আছি, আমরা থাকবো। আপনাদেরকে চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজদের থেকে মুক্ত করতে গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সবসময় বুক চিতিয়ে লড়াই করবে। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তার করা হলো 7 জনকে। এদিকে নিরাপত্তার দাবিতে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা কর্মবিরতি করছে। শাটডাউন ঘোষণা দিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন, অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না, যে কোনো সময় চিরুনি অভিযান চালানো হবে। মাঝার ইমনের প্রতিবেদন। জননিরাপত্তাহীনতার পুরনো অভিযোগ ফের আলোচনায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে। 9 জুলাই সংঘটিত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকে প্রতিবাদে সরব শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবশেষ গ্রেফতার লিটন গাজীর পর সোহাগ হত্যাকাণ্ডে রবিবার ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে আরও 2 জনকে গ্রেফতারের কথা জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট 7 জনকে গ্রেফতার করা হলো। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং আটককৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে গ্রেফতারের জন্য কাজ করছি। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা ঘটনার প্রকৃত মোটিভ সহ ঘটনার সাথে জড়িত পলাতক অন্যদের গ্রেফতার করতে সক্ষম হব। এই ঘটনার বিচারের দাবি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে মেডিকেল কলেজ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। আমাদের দাবি হচ্ছে যেখানে হত্যাকাণ্ড হয়েছে ওখানে কোনো সিকিউরিটি গার্ড নাই, ওখানে যদি সিকিউরিটি গার্ড থাকে। এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে মিটফুডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। দেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে প্রতিবাদ সমাবেশ করেছে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। সকালে ঢাকা কলেজের মূল ফটকের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, দেশের চলমান অস্থিরতার জন্য রাজনৈতিক দলগুলোকেই দায় নিতে হবে। যারা দেশে অরাজকতা শুরু করেছে, সে যে দলই হোক, বিএনপি, শিবির, এনসিপি, আপনারা ভীত হন, আপনার ইতিহাস দেখে ভীত হন। মাঝার ইমন, এখন, ঢাকা। সিলেটের কাজীর বাজারে চা দিতে দেরি হয় বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক হোটেল কর্মচারীকে হত্যা করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কোতোয়ালি মডেল থানা থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, জানাবেন যে এই ঘটনার পর এলাকার কি অবস্থা এবং এই ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করা গেছে কিনা? দেখুন, আসলে যে ঘটনাটি ঘটেছে আজকে সকাল 9টার দিকে, যখন কাজীর বাজারে শাপলা রেস্টুরেন্ট, একটি রেস্টুরেন্ট রয়েছে। যেহেতু এটি মাছ বাজার, সুতরাং 8টা সাড়ে 8টার পরেই দোকানগুলো খোলা হয়। এখানে দোকান খোলার পরেই যাকে অভিযুক্ত করা হচ্ছে অর্থাৎ এই হত্যাকাণ্ডের সাথে, আব্বাস মিয়া, তিনি স্থানীয় তুপখানার বাসিন্দা। তিনি সেখানে চা পানের জন্য সেই দোকানে প্রবেশ করেন এবং কর্মচারী যে রুমন মিয়া আছে তাকে বললে তখন চা না হওয়ায় তিনি বলছিলেন যে আর একটু পরে দিতে হবে, 5 মিনিট দেরি হবে। এরই পরিপ্রেক্ষিতে একসময় রুমন মিয়ার সাথে স্থানীয় যে তুপখানার বাসিন্দা আব্বাস মিয়া
তার কথা কাটাকাটি হয় এবং এর জোরে তারা বাকবিতণ্ডা থেকে হাতাহাতি পর্যায়ে চলে যায়। পরবর্তীতে দোকানের যে রেস্টুরেন্টের যে মালিক আছেন নিরঞ্জন ঘোষ, তিনি বিষয়টি মীমাংসা করে দেন। এর ঠিক 15-20 মিনিট পরেই দোকানের যে ম্যানেজার আছেন অনিক দেব, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এর ঠিক 20 মিনিট পরেই আব্বাস মিয়া তার 2 ছেলে এবং আরো সাথে তার 3 স্বজন নিয়ে দোকানে গিয়ে হামলা করেন এবং রুমন মিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সেখান থেকে তিনি চলে যান। পরবর্তীতে স্থানীয় যে ব্যবসায়ী যারা আছেন তারা রুমন মিয়াকে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এর পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আসলে পুলিশ কাউকে আটক করেনি, তবে সিলেটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিডিয়ার দায়িত্বে যিনি আছেন সাইফুল ইসলাম, তিনি যেটি আমাদেরকে বলেছেন যে তারা আসামি যারা আছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদেরকে ধরার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো তার নিহতের বড় ভাই রেজু মিয়া তিনি কোতোয়ালি থানাতে অবস্থান করছেন এবং তিনি যে ঘটনার সাথে যারা জড়িত আছে আব্বাস মিয়া সহ আরো যে 4 জন, সেই 5 জনের নাম উল্লেখ করে একটি মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে এবং পুলিশ বলছে যেহেতু ঘটনাটির মামলা হয়ে গেলে তারা আনুষ্ঠানিকভাবে আসলে যে সকল আসামি জড়িত আছে তাদেরকে ধরা হবে। তবে যে রুমন মিয়া এখানে প্রায় 3-4 বছর থেকে কাজ করেন, এখানকার তার যে স্বজনরা আছেন তারা বলছেন যে পরিবারের একমাত্র তারা যে 2 ভাই তার মধ্যে সেই আয় রোজগারের ছিল এবং মা বাবা না থাকায় পরিবারের দায়িত্ব তার উপর পড়তো। এমন যে বর্বরোচিত ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রকৃত দোষী যারা তাদের বিচার চান এবং সেই সাথে ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। যদিও পুলিশ বলছে ইতিমধ্যে যে ঘটনাটি তারা সত্যতা পেয়েছে এবং আশেপাশের যারা ছিল ঘটনার সময় তাদের কাছে সাক্ষ্য গ্রহণ তারা করেছে এবং ঘটনাটি সত্য হওয়ায় মামলার পরপরই আসামি যারা আছেন তাদেরকে ধরতে তারা আরো জোরালোভাবে অভিযান অব্যাহত রাখবেন। তো সব মিলিয়ে এখনো যে নিহত রুমন মিয়া হোটেল কর্মচারী তিনি হাসপাতালের রয়েছেন এবং সেখানে মর্গেই তাকে রাখা হয়েছে। তো এই পর্যন্ত ছিল এই ঘটনার সর্বশেষ তথ্য। সাকিব, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে হত্যা করা হয়েছে সিলেটে, সে খবর জানাচ্ছিলেন গুলজার আহমেদ। এদিকে সরকারের অভ্যন্তরে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে বলেই অন্যায়কারীদের গ্রেপ্তার করা হচ্ছে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে সিলেট মহানগরীর পিটিআই মিলনায়তনে মহানগর বিএনপির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। ডাক্তার জাহিদ হোসেন মিটফোর্ডের ঘটনা প্রসঙ্গে বলছেন, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে। মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে বিএনপি বহিষ্কার সহ সব ধরনের প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এখনও জড়িত অনেকে গ্রেপ্তার না হওয়ায় বিষয়টিকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি। বিএনপি অতীতেও অন্যায়কারীকে প্রশ্রয় দেয়নি, আগামীতেও দেবে না বলে এ সময় আশ্বস্ত করেন জাহিদ। সভায় মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতা সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিটফোর্ডে যে নৃশংস ঘটনা ঘটেছে মিটফোর্ডের সামনে, তার প্রতিবাদ শুধু জানাই নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তার সব ক্ষেত্র থেকে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সব কিছু থেকে সেই সমস্ত সদস্যদেরকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে গ্রেফতারের জন্য দাবি জানিয়েছে। সেই সাথে কি বলছে, যারা ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকেও গ্রেফতার করেন, যারা এই নৃশংস হিনিয়াস অপরাধটা করেছে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার অনেককেই করা হয় নাই। বিএনপির চাঁদার বলেই ব্যবসায়ী সোহাগ, এমন সংবাদের জেরে আগামী 5 দিনের মধ্যে যুগান্তর সম্পাদককে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে এক ব্রিফিংয়ে আইনি নোটিশের কথা সাংবাদিকদের জানান তিনি। বলেন, যুগান্তর পত্রিকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরাসরি বিএনপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করেছে, অথচ পুলিশ বারবার বলে আসছে ব্যবসায়িক দ্বন্দ্ব, কিন্তু যুগান্তরে বলা হয়েছে বিএনপির চাঁদাবাজি এর সাথে জড়িত। স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি। বলেন, বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড দল নয়, অন্য দলে আশ্রয় নিয়ে পড়ে আত্মপ্রকাশ করে না বিএনপি নেতাকর্মীরা। 5 দিনের মধ্যে চেয়েছি, যদি উনি 5 দিনের মধ্যে আমাদের ডিমান্ড ফুলফিল না করেন, ওনার বিরুদ্ধে ক্রিমিনাল এবং সিভিল লাইবিলিটিস অ্যাক্রিউ করবে এবং যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে। একটি বা 2টি রাজনৈতিক দলের টার্গেট হয়েছে বিএনপি রাজনৈতিক দল হিসাবে। এই টার্গেট কিলিং যেমন শেখ হাসিনা করেছে, ঠিক তেমনি স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি টার্গেট করছে বিএনপির বিরুদ্ধে। জরুরি অবস্থা ঘোষণার আগে মন্ত্রিসভা ও বিরোধী দলীয় নেতার লিখিত অনুমোদনের প্রয়োজন হবে বলে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এ বিষয়ে সংবিধানের 141 অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করে জাতীয় ঐকমত্য কমিশন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপে ঐকমত্য কমিশনের প্রস্তাবে বলা হয়, 141-এর কয়ের 1 ধারা মতে রাষ্ট্রপতি যদি মনে করেন দেশে জরুরি অবস্থা বিদ্যমান রয়েছে,
বহিরাক্রমণ কিংবা অভ্যন্তরীণ বিদ্রোহের দ্বারা দেশের কোনো অংশের নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছে, তাহলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। তবে এ বিধান কার্যকরের আগে মন্ত্রিসভা ও বিরোধী দলীয় নেতার লিখিত অনুমোদনের প্রয়োজন হবে বলে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় পর্যায়ের 12তম বৈঠকের সূচনা বক্তব্যে ঐকমত্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলছেন, 31 জুলাইয়ের মধ্যে দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছে জুলাই সনদ ঘোষণা করতে চায় ঐকমত্য কমিশন। আমাদের কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে এই একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। সেটার লক্ষ্য আমাদের 30 জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায়, বড়জোর আমরা 31 তারিখ পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা এবং জুলাই আগস্টের আন্দোলনের শহীদদের প্রতি এটা হবে আমাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালনের একটি পদক্ষেপ। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে 12তম দিনের মতো বৈঠক চলছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন যে আজকের বৈঠকের অগ্রগতি কি এবং সবশেষ কোনো এখনো পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো গেছে কিনা? এই 12তম দিনের যখন বৈঠক চলছে, অর্থাৎ মধ্যাহ্নভোজের আগে জরুরি অবস্থা ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে। এখন এবং মধ্যাহ্নভোজের বিরতির পর অর্থাৎ শেষ বিকেলে হয়তো কিছুক্ষণ পরে এই বৈঠকটি শেষ হয়ে যাবে আজকের মতো। এখন মূলত আলোচনা চলছে প্রধান বিচারপতি নিয়োগ। সংবিধানের আর্টিকেল 95-এ যে প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়াটা রয়েছে, সেটি এখন যে বিদ্যমান বিধানটি রয়েছে সেটি মূলত রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করবেন এবং পরবর্তীতে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সাথে পরামর্শ করবে অন্যান্য বিচারপতিদের নিয়োগ করবেন। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য পৌঁছেছে। সেটি আগেও মোটামুটি এক ধরনের ঐক্যমত্য ছিল যে 95 এখানে একটি পরিবর্তন আনার জন্য যে এই যে বিধান বা বিদ্যমান পরিস্থিতি বা যেইভাবে নিয়োগটি হয় সেটি যেন পরিবর্তন করা হয়। এবং সেখানে একটি প্রস্তাবনা ছিল মূলত জাতীয় ঐক্যমত্য কমিশনের যে অ্যাপিলেট ডিভিশনের যে জ্যেষ্ঠতম যে বিচারপতি থাকবেন, একদম একজন বিচারপতি থেকে, অর্থাৎ সবচেয়ে জ্যেষ্ঠ মেয়াদকালের ভিত্তিতে সবচেয়ে যিনি জ্যেষ্ঠ থাকবেন তাকে প্রধান বিচারপতি নিয়োগ করা হবে। কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি থেকে প্রস্তাবনা এসেছিল যে 3 জন, অর্থাৎ এই যে জ্যেষ্ঠতার ভিত্তিতে 3 জন থেকে তারা প্রধান বিচারপতি নিয়োগ করতে চায়। আমরা আলোচনা শুনছিলাম, এখন যেহেতু আলোচনা চলছে, বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করছে, সেখানে একটি ঐক্যমত্য আমরা আভাস পেলাম। যেটি হচ্ছে বিএনপি আসলে যেটি বলছে যে জ্যেষ্ঠতম ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা ছিল যে জ্যেষ্ঠতম একজনের ভিত্তিতেই বা জ্যেষ্ঠতম যিনি থাকবেন তাকেই প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে। সেই জায়গা থেকে বিএনপি আরেকটি নতুন প্রস্তাবনা দিয়েছেন যে প্রত্যেকটি দল তাদের নির্বাচনী ইশতেহারে সেটি উল্লেখ করবে। সেখানে তারা একটি ফ্লেক্সিবল জায়গা চাচ্ছেন যে তাদের নির্বাচনী ইশতেহারে জ্যেষ্ঠতম 2 জনের কথা উল্লেখ থাকবে এবং তারা যদি চায় সরকার গঠন করে তাহলে তাদের যেন সেটা তাদের এই 2 জনের মধ্যে দিয়ে নিয়োগ করতে পারে। এই ধরনের একটি ব্যবস্থার কথা রাখার কথা বিএনপির পক্ষ থেকে প্রস্তাবনা হয়েছে এবং সেটি নিয়ে মূলত আলোচনা হচ্ছে। অর্থাৎ বলা যায় যে খুব কাছাকাছি কিন্তু প্রধান বিচারপতি নিয়োগের যে প্রক্রিয়া সেটিও একটু কাছাকাছি বসা চলে এসেছে। হয়তো বা যখন এই সংলাপটি শেষ হবে বিকাল নাগাদ, অর্থাৎ সন্ধ্যার কিছুক্ষণ আগে হয়তো আমরা জানতে পারবো তখন যারা কথা বলবে। কিন্তু সকালে মধ্যাহ্নভোজের আগে যেটি হয়েছিল সেটি আপনিও বলছিলেন যে জরুরি অবস্থা ঘোষণা নিয়ে, সেই জরুরি অবস্থা ঘোষণা নিয়ে কিন্তু যে এই যে মন্ত্রিপরিষদের অনুমোদন যেটি এখন প্রয়োজন হতো না এবং মন্ত্রিপরিষদ ছাড়াও বিরোধী দলের নেতারও লিখিত অনুমোদন লাগবে, এই বিষয়ে রাজনৈতিক দলগুলো পুরোপুরি একমত হয়েছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ। ঐকমত্য কমিশনের সভা চলছে, সে খবর জানাচ্ছিলেন জাওয়াদ মাহমুদ। প্রথমবারের মতো বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন প্রায় 5000 হাজি। বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জে কম খরচ হওয়ায় 8,28,90,000 টাকা ফেরত দেওয়া হচ্ছে। এবার হজে গিয়ে বাংলাদেশি মুসল্লি কম মারা গেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আরও জানাচ্ছেন সানিম মৃধা। বিগত আমলে হজ ঘিরে এজেন্সিগুলোর বিরুদ্ধে নানা হয়রানি ও অনিয়মের অভিযোগ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এমনকি ঠিক সময়ে টাকা জমা দিয়েও অব্যবস্থাপনার কারণে অনেকেই হজে যেতে পারেননি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এবারই প্রথম হজ ব্যবস্থাপনা নিয়ে তেমন কোনো অভিযোগ শোনা যায়নি মুসল্লিদের কাছ থেকে। অভিযুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে আগেভাগেই ব্যবস্থা নিয়েছিল সরকার, সেটারই সুফল মিলল। প্রথমবারের মতো হাজিদের উদ্বৃত্ত টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
হজ ব্যবস্থাপনায় সরকারের ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই জানিয়ে উপদেষ্টা বলেন, বাড়ি ভাড়া সহ অন্যান্য সেবা খাতে চার্জ কম লাগায় বেঁচে যাওয়া টাকা ফেরত দেবে মন্ত্রণালয়, যেখানে প্রায় 5,000 হাজিকে ফেরত দেওয়া হবে 8,28,90,183 টাকা। নেগোসিয়েশন করে বাড়ি ভাড়া কমিয়েছেন, খাবার কাছে অনতি দূরে এবং সাশ্রয়ী মূল্য, ফ্যাসিলিটিস বেশি, ভাড়াটা কম। নেগোসিয়েশন করে আমরা বাড়িগুলো কিনেছি, এতে কিছু টাকা আমাদের সারপ্লাস রয়ে গেছে। 4,978 জন হাজিকে আমরা সর্বমোট 8,28,90,183 টাকা ফেরত দেব। হজ শেষে 87,145 জন হাজি দেশে ফিরেছেন। এবারের হজে হারানো ও মৃত্যুর সংখ্যা কমেছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। এ পর্যন্ত আমাদের 27,145 জন হাজি দেশে ফিরেছেন, কোনো ফ্লাইট বিপর্যয় ঘটেনি। 5 জনকে আমরা মেডিকেল বেডের মাধ্যমে, তারা বসে আসতে পারবেন না হাজি সাহেব, ওনাদেরকে জেদ্দা থেকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 891 জন হাজিকে মক্কা, আরাফা, মিনা, মুজদালিফা থেকে খুঁজে তাদের তাঁবুতে পৌঁছে দিয়েছে। এবার হজ করতে গিয়ে 45 জন মারা গেছেন, আর এখন পর্যন্ত 9 জন সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সানিম রিথা, এখন, ঢাকা। এনবিআর বিলুপ্তির পর গঠিত নতুন 2 বিভাগের সচিব নিয়োগে প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরেই কর্মকর্তারা আন্দোলনে নামেন, যা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার ষড়যন্ত্রও ছিল, এমন মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। অধ্যাদেশ সংশোধনের সুপারিশ দেওয়া হবে বলেও জানান তিনি। ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর, রাজস্ব আদায় কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির অগ্রগতি নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। আজহার লিমনের প্রতিবেদন। আন্দোলনের কর্মসূচি হিসেবে বন্দরের সকল কার্যক্রম বন্ধ। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত প্রধান আমদানি রপ্তানি বন্দরের এমন অচলাবস্থা তৈরি হয়েছিল এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের অংশ হিসেবে। এবং এই আন্দোলন এমন একটা সময় শুরু হয় যখন সরকার রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো সংস্কারের অংশ হিসেবে এনবিআরকে 2 ভাগ করে অধ্যাদেশ জারি করে। অকল্পনীয় ব্যাপার যে ওইটাকে তালা লাগিয়ে এনবিআর সভা করতে চলে আসছে। আপনাকে এটা খাতুনগঞ্জের আড়ত নাকি, যে আপনার আড়ত আপনি ইচ্ছে নাই, আপনার শরীর খারাপ লাগছে, আপনি করে চলে আসবেন? কারণ আপনার এই সিদ্ধান্তের ফলে যারা এক্সপোর্টার তারা কিভাবে ক্ষতিগ্রস্ত। সচিবালয়ে বন্দর, শিল্প ও রাজস্ব কার্যক্রমে গতি বাড়ানো নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফাউজুল কবির, যিনি এনবিআর আন্দোলন ইস্যুতে গঠিত 5 সদস্যের উপদেষ্টা কমিটির সদস্য, বলেন এভাবে আন্দোলন করে রাজস্ব ও শুল্ক কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন। তাদের আচরণের মাধ্যমে সরকারের যে হারিয়ে যাওয়া আস্থা, সেই আস্থাটা অর্জন করতে হবে। জ্বালানি উপদেষ্টা সংবাদ সম্মেলনে উঠে আসে একটি পত্রিকার প্রতিবেদন এবং এনবিআর এর আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে রূপ দেবার ষড়যন্ত্রের কথা। প্রশ্ন করা হয়, এনবিআর কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর কি তাহলে এসবের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণের অংশ? একটা লোকের বিরুদ্ধে আপনি দুদকের হলে তো এটা তো একটা কিছু তথ্য উপাত্ত সংগ্রহ। তবে হ্যাঁ, এটা হয়তো ঠিক যে তাদের এই আচরণ হয়তো এই প্রক্রিয়াটাকে হয়তো এক্সপিডাইট করছে। যারা কর্মকর্তারা করছেন তারা বলছেন যে তারা এটা ভুল করছেন, অন্যায় কাজ করছেন, আমরা তাদেরকে সেই ইয়েতেই নিতে চাই। আর ওই যে যেটা বললাম যে আমরা তো একটা অন্তর্বর্তীকালীন এবং অরাজনৈতিক সরকার। এখানে উপদেষ্টা অবশ্য স্বীকার করেন অধ্যাদেশে ত্রুটি আছে এবং কিছু ধারা সংশোধন করা হবে। জানতে চাওয়া হয়, উপদেষ্টা পরিষদ কি এই ত্রুটির দায় এড়াতে পারে? এই অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে, তো এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে তারা, আমরা তো একটা পরামর্শ কমিটি, আমরা পরামর্শ দেবো যে এগুলোকে করা। সংবাদ সম্মেলনের শুরুতে উপদেষ্টা উল্লেখ করেন, এনবিআর এর আন্দোলন প্রশাসন ক্যাডারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থেকে শুরু হয়েছে। দাবি করেন, সব সূচকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো এবং তাদের কমিটির সুপারিশ অনুসারে পদক্ষেপ গ্রহণ করলে রাজস্ব সহ অর্থনৈতিক অন্যান্য ব্যবস্থাপনা শক্তিশালী হবে। আজহার লিমন, এখন, ঢাকা।
সার্ভার বিভ্রাটে চট্টগ্রাম কাস্টমস হাউসে ব্যাহত হচ্ছে শুল্কায়ন কার্যক্রম। এতে রাজস্ব আহরণ কমার পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা। দীর্ঘদিন ধরে সার্ভারে জটিলতা নিরসন না হওয়ায় ক্ষুব্ধ C&F ব্যবসায়ীরা জানাচ্ছেন, এককভাবে দেশে সবচেয়ে বেশি রাজস্ব আয়ের যোগানদাতা চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রতিদিন চট্টগ্রাম বন্দর হয়ে আমদানি রপ্তানি হয় প্রায় 5 থেকে 6 হাজার টিউস কন্টেনার। এছাড়া বহির্নোঙরে খালাস হয় গম, চিনি, কয়রা, পাথরসহ নানা রকম খোলা পণ্য। চট্টগ্রাম কাস্টমস হাউসে সরকারকে রাজস্ব পরিশোধ করে এসব পণ্য খালাস নিতে হয়। এছাড়া রপ্তানি পণ্য দেশের বাইরে পাঠানোর আগেও সার্বিক কাজ সারতে হয় কাস্টম হাউসে। সার্ভার জটিলতা তৈরি হলে বন্দরে আমদানি রপ্তানি পণ্য আটকা পড়ে, সারা দেশে থেকে আসা পরিবহনেরও জট তৈরি হয়। কিন্তু দীর্ঘদিন ধরে বারবার এমন জটিলতা তৈরি হওয়ার পরও এনবিআর দৃষ্টি না দেয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। রংপুরের আবু সাইদ হত্যা মামলায় বেরোবির 2 কর্মচারীকে গ্রেপ্তার দেখিয়ে 22 জুলাই হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। সেই সাথে পলাতক ভিসি হাসিবুর সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জুলাই আগস্ট গণহত্যা আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার পরবর্তী শুনানি 16 জুলাই। সকালে 2 মামলায় গ্রেপ্তার 12 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে আবু সাইদ হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেলকে। আরেকজন বেরোবির প্রক্টর অফিসের কর্মচারী আনোয়ার পারভেজ, তাদের 2 জনকে মামলায় গ্রেপ্তার দেখে 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। এছাড়া পলাতক ডিসি হাসিবুর সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দিনের দ্বিতীয় মামলা আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় আটক 8 জনকে তোলা হয় আদালতে। আগামী 16 জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। 5 জন শহীদের লাশ এবং 1 জন আহতকে একসাথে যে পুড়িয়ে নির্মম নিষ্ঠুরভাবে পৈশাচিক কায়দায় তাদের লাশগুলো পুড়িয়ে দিয়েছে, সেই মামলাটি ছিল। এই মামলাতে 8 জন আসামি কাস্টডিতে আছে, আর 5 জন আসামির ওয়ারেন্ট এক্সিকিউশন রিপোর্ট এখনও ট্রাইব্যুনালে আসেনি, এসে পৌঁছায়নি। সেজন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছি। মাননীয় ট্রাইব্যুনাল এটি 16 জুলাই ধার্য করেছে। 24 গণঅভ্যুত্থানে গণহত্যার উৎসাহদাতা হিসেবে অভিযুক্ত শিক্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের প্ল্যাটফর্ম সাদা দল। সেই সাথে অভ্যুত্থানে বিক্ষোভকারীদের উপর গুলির নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনারও বিচার চেয়েছেন তারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিএনপিপন্থী শিক্ষকদের প্ল্যাটফর্ম সাদা দলের মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন শিক্ষকরা। তারা অভিযোগ করেন, 3রা আগস্ট গণভবনে শেখ হাসিনাকে আগ্রাসী ভূমিকা অবতীর্ণ হওয়ার জন্য পরামর্শ দেন কিছু শিক্ষক। অভিযুক্ত সেসব শিক্ষকদের বিচার না হলে অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি অবিচার হবে বলে মন্তব্য করেন তারা। দুর্নীতির দায়ে যারা অভিযুক্ত হয়েছেন তাদের ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। সমাজের বিভিন্ন কর্নার থেকে শেখ হাসিনার মদতপুষ্ট এবং তাকে প্রয়াস করার জন্য একটা গোষ্ঠী দাঁড়িয়ে গেছিল। সেই গোষ্ঠীর কন্টিনিউয়াস সাপোর্টের কারণে কিন্তু শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট এসেছে। জুলাই বিপ্লবে যাদেরকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে, না হলে প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামবো। সবাইকে ফ্যাসিস্ট বিরোধী ঐক্যবদ্ধ হয়ে সবাই যেন আমরা একসাথে কাজ করতে পারি, চলতে পারি এবং এই ফ্যাসিস্টদের চিরতরে দমন করতে পারি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, ছাত্র কল্যাণ পরিচালক সহ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের 3 নেতার উপর ছাত্রদলের হামলার ঘটনার বিচারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য ভবন অবরোধ করে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। 2 জন শিক্ষকের ওপর হামলার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ভূমিকা না নেয় নিন্দা জানান তারা। 24 ঘন্টার মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা গ্রহণ, হামলায় সরাসরি জড়িতদের বহিষ্কার করে বিচারের আওতায় নিয়ে আসা সহ সাবেক শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধের দাবি জানান তারা। কর্মসূচি শেষে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। উপাচার্য জানান, তারা ইতোমধ্যেই 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
ইনশাআল্লাহ আমরা প্রতি মুহূর্তে। চট্টগ্রামের হালিশহর ও কাট্টলী সাগর উপকূলে বেদখল হয়ে আছে পানি উন্নয়ন বোর্ডের ১১৭ একরের জায়গা, যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকারও বেশি। দীর্ঘদিন এই জায়গা দখল করে ট্রাক স্ট্যান্ড, গোডাউন সহ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেছে বিগত সময়ের প্রভাবশালী গোষ্ঠী। তবে সরকার পতনের পর টনক নড়ে প্রশাসনের। জায়গা উদ্ধারে শুরু হয় উচ্ছেদ অভিযান। প্রথম ধাপে দখলমুক্ত করা হবে ৪০ একর জায়গা। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী রাসমণি ঘাট এলাকা বেড়িবাঁধের সুরক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে নগরবাসীকে রক্ষাই করা হয়েছিল বনায়ন, কিন্তু প্রায় এক যুগ আগে সেই প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে জায়গা দখলে নেয় বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি, মেয়র সহ কয়েকটি শিল্প গ্রুপ। বেদখল হওয়া জায়গার পরিমাণ প্রায় ১১৭ একর, যার আনুমানিক বাজার মূল্য ১১৭ কোটি টাকা। দখলের পর প্রভাবশালী এ গোষ্ঠী গড়ে তোলে ট্রাক স্ট্যান্ড, গোডাউন সহ নানা বাণিজ্যিক স্থাপনা। দুপুরে জেলা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে উচ্ছেদ অভিযানে নামে পানি উন্নয়ন বোর্ড। গুড়িয়ে দেওয়া হয় অবৈধ সব স্থাপনা, বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ ও পানির সংযোগ। প্রথম পর্যায়ের অভিযানে উদ্ধার করা হবে ৪০ একর জায়গা। যদিও ব্যবহারকারীদের দাবি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সহযোগিতায় এ জায়গা ব্যবহার করছিলেন তারা আমার এই জায়গাটা মাইকটা বুঝিয়ে দিছে পানি উন্নয়ন বোর্ডে। আমি এখানে প্রায় গ্যারেজ ট্যারেজ করে আমি ৮৩ লক্ষ টাকা খরচ করছি। ওনাদের সাথে আমরা বারবার যোগাযোগ করছি, ওনারা কাছে হবে একটু ধৈর্য ধরেন, একটু হবে ধৈর্য ধরেন, এর ভিতরে আমরা ছিলাম। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দাবি, দালালদের সহযোগিতায় দখলদাররা অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের এসব জায়গা ব্যবহার করে আসছিল। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সহযোগিতায় ৩ দিনব্যাপী উচ্ছেদ কর্মসূচি নেওয়া হয়েছে আপাতত। তবে ভূমির যে পরিমাণ আমাদের আসলে আরও সময় লাগবে এবং আমরা ম্যাসিভ আকারে উচ্ছেদ প্রক্রিয়া কন্টিনিউ রাখবো, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। আসলে ১-২ দিনেই এটা সমাপ্ত হয় না এবং রেগুলার যদি না করা হয় তাহলে আবার দেখা যায় যে আবার ফিরে আসার সম্ভাবনা থাকে অবৈধ ভোগ দখলকারীদের। তবে উদ্ধারের পর এসব জায়গা সঠিকভাবে ব্যবহার না করলে ফের অবৈধ দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। শনিবার ইসরায়েলি হামলায় গাজায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে রাফার দক্ষিণাঞ্চলে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে অন্তত ৩৪ জনের। এ নিয়ে গেল ৬ সপ্তাহে ত্রাণ শিবির ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগে থেকে কোনো ধরনের সতর্কতা দেওয়া ছাড়াই ত্রাণ শিবিরে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। শনিবার যে ত্রাণ কেন্দ্রে হামলা হয়েছে তার তত্ত্বাবধানে ছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মদতপুষ্ট সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF। শুক্রবার জাতিসংঘ একটি প্রতিবেদনে দাবি করা হয়, গেল মে থেকে যেসব সহায়তা কেন্দ্র IDF হামলা করেছে তার অধিকাংশই GHF পরিচালিত। বিতর্কিত এই সংস্থার সঙ্গে গাজায় ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে এরই মধ্যে আপত্তি জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। এদিকে ত্রাণ কেন্দ্র ছাড়াও শনিবার হামলা হয়েছে গাজার তুফা, জাবালিয়া, বেইত হানু সহ উত্তরের বেশ কয়েকটি অঞ্চলে। এবার ইউ ও মেক্সিকোর ওপর ৩০% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র, যা ১ আগস্ট থেকে কার্যকর হচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে ব্রাসেলসের কয়েক সপ্তাহ আলোচনার পরও বাণিজ্য চুক্তিতে পৌঁছতে না পারে শুল্ক নির্ধারণ করে ইউ কমিশনের কাছে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। অন্যদিকে পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ইউ নেতারা। ট্রাম্পের এ শুল্ক নীতিকে মার্কিন স্বার্থ ঘেঁষা বলছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। গত এপ্রিলের ২ তারিখে অন্যান্য দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের উপর ৩৯% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য এরপর ৯ জুলাই পর্যন্ত এই সিদ্ধান্ত স্থগিত করেন তিনি। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়। তবে গেল ৩ মাসেও শুল্ক হার কমানোর ইস্যুতে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ব্রাসেলস ও ওয়াশিংটন। তবে ইইউ ব্লকে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা বেশ অগ্রগতি হয়েছে বলে গুঞ্জন শোনা গেলেও এবার দেখা গেল ভিন্ন চিত্র। ট্রাম্পের সম্পর্ক শুল্কের তালিকায় নতুন করে নাম উঠে আসলো ইউরোপীয় ইউনিয়নের। স্থানীয় সময় শনিবার ইইউ এর ২৭টি দেশের উপর ৩০% সম্পর্ক শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকরের কথা।
এরই মধ্যে বিষয়টি অবহিত করে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্জুলা ভন দের লিয়েনের কাছে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। একই দিন ইউভুক্ত দেশগুলোকে হুঁশিয়ারি করে ট্রাম্প বলেন, তারা যদি পাল্টা শুল্ক আরোপের কথা ভাবে তবে এই হার আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়া হবে। মার্কিন ট্রেড ডিপার্টমেন্টের তথ্য মতে 2024 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউ দেশগুলোর বাণিজ্য হয়েছে $976 বিলিয়ন, যেখানে বাণিজ্য ঘাটতি রয়েছে $235 বিলিয়ন। এই ঘাটতি পূরণেই মূলত ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। তবে মার্কিন এই শুল্কের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইইউ নেতারা। ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানান, ট্রাম্পের এই সিদ্ধান্তে আটলান্টিক অঞ্চলের পণ্য সরবরাহের স্বাভাবিক শৃঙ্খল ভেঙে পড়বে। আর এতে নিন্দা ও অসন্তোষ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আগামী 1 আগস্টের মধ্যে যদি কোনো ধরনের চুক্তিতে পৌঁছানো না যায় তবে এর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি তার। এক বিবৃতিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বচ্ছ বাণিজ্য চুক্তির প্রত্যাশা করেছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য যুদ্ধ কোনোভাবেই কাম্য নয়। জার্মানি ও নেদারল্যান্ডসের নেতারাও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চান না বলে বিবৃতি দিয়েছেন। ইউরোপের দেশগুলোর পাশাপাশি একই দিন মেক্সিকোর উপর 30% শুল্ক আরোপের কথা জানান ট্রাম্প। এতে হতাশ দেশটির সাধারণ নাগরিকরা। Que todo lo que se ha llamado nacionalismo, las palabras que son muy valoradas para nosotros como mexicanos. Somos una región que está completamente interconectada, somos su principal mercado. তবে শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর আশ্বাস দিলেন মেক্সিকান প্রেসিডেন্ট। El día de hoy, muy temprano, salió una carta firmada por el presidente Trump, donde dice que a México le van a poner 30% de aranceles a todo lo que se exporte a Estados Unidos. ইউ ও মেক্সিকোর আগে বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলকেও শুল্ক ইস্যুতে চিঠি পাঠান ট্রাম্প। ট্রাম্পের এই শুল্ক হার কমানোর নামে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তির আহ্বান করছে ওয়াশিংটন, তা নিতান্তই মার্কিন স্বার্থ ঘেঁষা। এসব দেশকে কোনো বিনিময় না দিয়ে তাদের কাছ থেকে সব সুবিধা পেতে চায় যুক্তরাষ্ট্র, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। The rest of the world owing the U.S. something that President Trump wants to regain. And as a result, he has demanded from virtually every trading partner one-sided deals. So the Trump administration has made clear to our trading partners that this is not, we're not looking for win-win deals. We're looking for win-lose. We want to get and more than we give. In fact, we want to give zero. যুক্তরাষ্ট্রের স্বার্থপর এই শুল্ক নীতি আন্তর্জাতিক বাণিজ্যে বেশি নেতিবাচক প্রভাব ফেলবে বলে মত অনেকের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজের খবর। টেস্ট ওয়ানডে সিরিজ খোয়ানোর পর এবার টি-20 সিরিজ বাঁচানোর মিশনে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টি-20তে মুখোমুখি হচ্ছে দুদল। এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন নিয়ে নামতে পারে লিটন দাসের দল। ডাম্বুলায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। ছন্দ হারিয়ে বাংলাদেশ বেসামাল। টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 সব সংস্করণেই একই হাল। বারবার ঘুরে দাঁড়ানোর কথা বললেও মাঠের ক্রিকেটে কেবলই হতাশা। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নিয়মিত খেললেও সাফল্যের চিত্রে দেখা মেলা ভার। সবশেষ 5 ম্যাচে জয় নেই একটিও। গেল 3 মাসে 7 ম্যাচ খেলে জয় কেবল একটি, সেটিও দুর্বল আরব আমিরাতের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে 2 সিরিজে 0 হাতে ফেরার পর আরও একটি সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জের সামনে লিটন দাসরা। দলের যে হাল তাতে পারবে তো বাংলাদেশ? Good enough in the last game. I think we know that we have to get more runs and we have to bowl better in the first 6. So I think the improvements are there, that we need to be doing certain things at certain levels for us to be competing with them. So that's what we're looking to do. পরিস্থিতি যখন এমন তখন উত্তপ্ত লাল সবুজের ড্রেসিং রুমও। আগের ম্যাচেই 4 ওপেনার নিয়ে একাদশ সাজানো আর ইনফর্ম ব্যাটার জাকির আলীকে বাদ দেওয়ার ব্যাখ্যা খুঁজতেই গলদঘর্ম অবস্থা। এ অবস্থায় সিরিজ বাঁচানোর ম্যাচে একাধিক পরিবর্তন নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। ফিরতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজ আর ব্যাটার জাকির আলী। Zakir got injured before the third one day,
We're going to see how he is tonight and then make a decision as to what his position is tomorrow. People have got to be realistic. We had to play a batsman there, so that's the batsman. In this format, you watch around, people open sometimes, people bat 5, people bat 6. Adaptation is a big thing. দলের কঠিন পরিস্থিতিতে হাল ধরার কথা যার সেই ক্যাপ্টেনও দীর্ঘদিন ধরে অফ ফর্মে। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ 17 ইনিংসে কোনো 50 দেখা নেই। টি-20তে সবশেষ 50তে এসেছে 14 ম্যাচ আগে। ক্যাপ্টেনকে নিয়ে কি ভাবছে টিম ম্যানেজমেন্ট? I think yes, his confidence is a little bit low, but again, we know what he can produce and we've been working hard with him to get to that stage. So hopefully in this next match he comes up and gets to that stage. Hopefully he gets off as quickly as we want him to get off and shows the abilities that he has. ডাম্বুলায় যে 8টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ হয়েছে তাতে 2 বার 2 শতাধিক রান উঠেছে। ঘাসের উইকেটে রান করা তুলনামূলক সহজই, কিন্তু বাংলাদেশের ব্যাটারদের রান তোলার যে গতি কিংবা ব্যাট বলে যোগাযোগে যে ঘাটতি, তাতে রান প্রসবা উইকেটই বা কতটুকু কাজে আসবে? নোমান আব্দুল্লাহ, এখন বিকেল শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। নির্বাচনী প্রতীক থেকে নৌকাকে বাদ দেওয়ার প্রস্তাব এনসিপির, শাপলা না দিলে রাজনৈতিকভাবে মোকাবিলার হুঁশিয়ারি। সোহাগ হত্যায় আরো 2 জন সহ গ্রেপ্তার 7, নিরাপত্তা চেয়ে মিডফোর্ডে ইন্টার্নদের কর্মবিরতি, মেডিকেল কলেজ শাটডাউন। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কোনো অবস্থায় ছাড় দেব না, তার পরিচয় যেই ধরনের পরিচয় হোক না। সরকারে আওয়ামী দোসর থাকায় গ্রেপ্তার হচ্ছে না দোষীরা, বলছে বিএনপি। সোহাগ হত্যায় মিথ্যা প্রচারণার অভিযোগে যুগান্তরকে আইনি নোটিশ। জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভা সহ বিরোধী দলীয় নেতার অনুমোদনের বিষয়ে ঐকমত্য, মৌলিক কিছু বিষয়ে একমত হলেই জুলাই সনদ প্রকাশ। এবং এনবিআর আন্দোলনকে সরকার বিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল, মন্তব্য জ্বালানি উপদেষ্টার। অধ্যাদেশে ত্রুটি সংশোধনের উদ্যোগ। এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/এখন.tv।